আপনি ওর গায়ে হাত তুললেন কেন? এই, আমি ওর গায়ে হাত তুলেছি সেটার জবাব কি আপনাকে দিতে হবে? আর আমাদের স্বামী স্ত্রীর মাঝে কথা বলার আপনি কে? নাদিয়াকে একা পেয়ে ওর উপর অনেক নির্যাতন করেছেন, কিন্তু আর না। আর ও তো এখন আপনার স্ত্রী না, আপনাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। এই ওয়েট ওয়েট ওয়েট, আমাদের মধ্যে যে ডিভোর্স হয়ে গেছে সেটা আপনি কি করে জানেন? ও, বুঝতে পেরেছি। ডিভোর্স হওয়ার 4 মাস হতে না হতে নতুন হিরো জোগাড় করে ফেলেছো। তোমার চরিত্র দেখি খুব ভালো। জাবেদ, আমার চরিত্র নিয়ে একটাও বাজে কথা বলবে না। তুমি করতে পারবে আর আমি বললেই দোষ? হ্যাঁ, শোনো, তোমার মতো বাজে চরিত্র মহিলা না আমি আমার জীবন আর একটাও দেখিনি। জাবেদ, আর একটা উল্টাপাল্টা কথা বলবে না। ওই, কি করবি তুই? কি করবি? জাভেদ সাহেব, পাবলিক প্লেসে অনেক তামাশা শুরু করেছেন। খবরদার, ওর গায়ে হাত তুলবেন না। আপনি কিন্তু লিমিট ক্রস করে ফেলেছেন। আমার স্ত্রীর সাথে আমার কেমন আচরণ করতে হবে সেটার লিমিট কি এখন আপনার কাছ থেকে শিখতে হবে আমার? জাভেদ সাহেব, আপনি ভুলে যাচ্ছেন যে আপনাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। ও কিন্তু এখন আপনার স্ত্রী না। ও যখন আপনার স্ত্রী ছিল তখন ওর উপর আপনি নির্যাতন করেছেন। আর না, আপনি যদি এখন আপনার গায়ের জোর দেখেন না, আমি কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপচাপ বসে থাকবো না। গায়ের জোর আমারও কিন্তু কম নেই। যদি ভালো চান এখান থেকে এক্ষুনি চলে যান। নাদিয়া, ওনাকে বলো আমাদের মধ্যে যেন কথা না বলে। এখনই এখান থেকে চলে যেতে বলো। আর তাছাড়া তোমার সাথে আমার পার্সোনাল কিছু কথা আছে। কিসের কথা? তোমার মতো লোকের সাথে আমি কোনো কথা বলতে চাই না। এখান থেকে চলো। ওর মতো লোকের সাথে আমরা আর 1 মিনিটও কথা বলবো না। চলো। তুই কিভাবে স্টুপিডেশন নাদিয়া করেছো? নাদিয়া, আমার কথা শোনো। ওয়াও, ও নাদিয়া। মানে আমরা একজন আরেকজনকে ভালোবাসি। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি নাদিয়াকে বিয়ে করব। মেয়ে তো দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর, আমার পছন্দ হয়েছে। তুই যেহেতু সিদ্ধান্ত নিয়ে ফেলেছিস আমার কোনো আপত্তি নেই। তাহলে আগামীকালই নাদিয়ার বিয়ের ব্যাপারে ওদের বাসায় গিয়ে কথা বলি। মা, নাদিয়া এতিম। এই পৃথিবীতে ওর আপন বলতে কেউ নেই। আরেকটা কথা, ওর আগে বিয়ে হয়েছিল, এখনো ডিভোর্সি। ডিভোর্সি? তুই একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করবি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুই একটা অবিবাহিত ছেলে, অবিবাহিত ছেলে হয়ে তুই একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করবি? আরে দেশে কি মেয়ের অভাব পড়েছে? মা, আমি নাদিয়াকে ভালোবাসি। আর ও খুব ভালো একটা মেয়ে। ভালো মেয়ে যদি হতো তাহলে ওর স্বামী সংসার করতে পারলো না কেন? ওর স্বামী ওকে ডিভোর্স দিল কেন? ওর স্বামী খুব খারাপ লোক, যৌতুকের টাকার জন্য ওকে প্রতিদিন মারত। তুই জানলি কিভাবে যে ওর স্বামী ওকে যৌতুকের টাকার জন্য মারধর করেছে? তুই কি ওদের বাড়িতে গিয়েছিলি নাকি? এমনও তো হতে পারে যে মেয়েটা খারাপ, ও দোষের জন্য ওর ডিভোর্স হয়েছে। আর যৌতুকের টাকার কথা যে বললি সেটা তো মিথ্যাও হতে পারে। হতে পারে, কিন্তু মা আমি নিজের চোখে দেখেছি ওর এক্স হাজবেন্ড ওকে দিনে দুপুরে পাবলিক প্লেসে ওকে মারছে। মা বিশ্বাস করো, নাদিয়া খুব ভালো একটা মেয়ে, ও তোমার যত্ন নিবে মা। দেখ রায়হান, তুই আমার একমাত্র ছেলে। আমি চাই না তুই ডিভোর্সি মেয়েকে বিয়ে কর। মা, মা, আজকে আপনার যদি একটা মেয়ে থাকতো, তাকে বিয়ে দেওয়ার পর যদি তার স্বামী তার উপর অত্যাচার করতো, আর সেই জন্য যদি আপনার মেয়ে সেই ছেলেকে ডিভোর্স দিয়ে চলে আসতো, তাহলে কি আপনার মেয়ে খারাপ হয়ে যেত? আপনি কি আপনার মেয়েকে দ্বিতীয় বিয়ে দিতেন না? মা, আমি তো আপনার মেয়ের মতোই। বিশ্বাস করেন মা, বিয়ের পরে আমি আপনার ছেলেকে অনেক ভালোবাসবো আর আপনার সেবা যত্ন করব। মা তুমি এই বিয়েতে অমত করো না। নাদিয়াকে বিয়ে করলে আমি অনেক সুখে থাকবো। ঠিক আছে, তুই যেহেতু আমার কোনো কথাই শুনবি না, সিদ্ধান্ত নিয়েই ফেলেছিস ওকেই বিয়ে করবি, তো যা মন চায় তুই তাই কর। তুই করে চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, কাবিন কত লিখবো? আপনি 3 লাখ টাকা কাবিন লিখুন। রাহেল, তো এটা কি বললে? 3 লক্ষ টাকা কাবিন লিখবে? আজকাল রিক্সাওয়ালারা তো 5 লক্ষ টাকা কাবিন দিয়ে বিয়ে করে, আর সেখানে তো আমরা, তাই না?
তুমি একটা কাজ করো, কাবিন আপনি 20 লক্ষ টাকা লেখেন। 20 লক্ষ টাকা? ভাবি, আপনি এটা কি বলছেন? 20 লক্ষ টাকা কাবিন একটু বেশি হয়ে যায় না? কেন বেশি হবে কেন? রায়হান তো ভালো চাকরি করে, রায়হানের কাছে তো 20 লক্ষ টাকা কিছুই না। ভাবি, আমি মানি রায়হান ভালো একটা চাকরি করে, কিন্তু কাবিনের জন্য 20 লক্ষ টাকা একটু বেশি হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারতেছি না, এটা কি মাছের বাজার নাকি যে কাবিন নিয়ে দাম দর হচ্ছে? আমি যা বলছি তাই, 20 লক্ষ টাকাই কাবিন হবে। দেখুন, বিয়েতে কাবিন সহনশীল হওয়া ভালো, যাতে স্বামী স্ত্রীকে টাকাটা পরিশোধ করতে পারে। আহা, আমি তো ওর কাছ থেকে কাবিনের টাকা চাইনি, এটা তো শুধুমাত্র কাগজে কলমে লেখা থাকবে। ভাবি, যেহেতু কাগজে কলমে লিখবেন, তাই 20 লাখ টাকা কেন, একটু কমও তো লেখা যায়, তাই না? রায়হান, তুমি বলো, কাবিনের টাকাকে আমি বেশি বলেছি? না মানে কাবিনের টাকা 20 লক্ষ অনেক বেশি না, একটু কম হলে তো ভালো হতো। দেখো, তুমি তো আমাকে অনেক ভালোবাসো, আর তুমি তো আমাকে কখনো ছেড়ে যাবে না। আর তোমার তো 20 লক্ষ টাকা কোনোদিনও দিতে হবে না, কারণ আমিও তোমাকে ছাড়বো না, আমিও তোমাকে ভালোবাসি। আমি তো একজন ডিভোর্সি মেয়ে। তুমি যদি আমাকে 20 লক্ষ টাকা কাবিন দিয়ে বিয়ে করো, তাহলে আমি সবাইকে গর্ব করে বলতে পারবো যে আমি একজন ডিভোর্সি মেয়ে হওয়ার সত্ত্বেও আমার হাজব্যান্ড আমাকে ছোট করেনি, আমার হাজব্যান্ড আমাকে সস্তাভাবে বিয়ে করেনি, 20 লক্ষ টাকা কাবিন দিয়ে বিয়ে করেছে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো, হ্যাঁ 20 লাখ টাকা কাবিন হোক। বন্ধু, একটু ভেবে চিনতে বলিস, পরে যাতে আবার ফস্তাতে না হয়। আই শোনো, যেখানে রায়হানের কোনো আপত্তি নেই, সেখানে তোমারও তো আপত্তি কিসের? কাজী সাহেব, আপনি 20 লক্ষ টাকায় কাবিন লিখেন। আচ্ছা, তাহলে কাবিনের 20 লাখ টাকা লিখবো? হ্যাঁ হ্যাঁ লেখেন তো। আমরা দুজন দুজনকে ভালোবাসি, আমাদের তো কোনো সমস্যা নেই, সমস্যা হবে না, লেখো। নিন, এবার তাহলে আপনারা দুজন সই করুন। আমাকে বিয়ে করে তুমি অনেক খুশি তো? অনেক খুশি। আমাকে কখনো ছেড়ে যাবে না তো? সবসময় এরকম ভালোবাসবে তো? এই তোমার হাত ছুঁয়ে কথা দিলাম, সারা জীবন তোকে অনেক অনেক ভালোবাসবো। কখনো ছেড়ে যাব না। তুমি তো সবই জানো, আমার আগের হাজব্যান্ড আমাকে অনেক অত্যাচার করতো, সন্দেহ করতো, যৌতুকের টাকার জন্য মারধর করতো। তুমি তো ওর মতো কখনো করবা না। আমি কখনোই তোমার আগের হাজবেন্ডের মতো তোমাকে সন্দেহ করব না, তোমার গায়ে হাত তুলে তো দূরের কথা, তোমার সাথে কখনো ঝগড়াও করব না। তুমি দেখে নিও, আমার ভালোবাসা দিয়ে তোমার অতীতের সব কষ্টগুলোকে ভুলিয়ে দেব। তুমি অনেক ভালো মানুষ, আমি যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি। তোমার সাথে আমার আগে কেন দেখা হলো না? তোমার সাথে যদি আমার আগে দেখা হতো, তাহলে ওর মতো ছেলের সাথে আমার এতদিন কষ্ট করে সংসার করতে হতো না, এত নির্যাতন সহ্য করতে হতো না। যা হবার তো হয়ে গেছে, অতীতের কথা মনে করে কষ্ট পেও না। দেখো, আমরা দুজন দুজনকে ভালোবেসে অনেক সুখের একটা সংসার সাজাব। আচ্ছা, তুমি তো আমাকে বিয়েতে যে গহনাগুলো দিয়েছো, এগুলো কি আসল স্বর্ণের? হঠাৎ এই কথা বলছো কেন? না, এমনি জানতে ইচ্ছে করলো। সব স্বর্ণের, এই সব কিছু তো আমার মায়ের হাতে বানানো। আমার মা আস্তে আস্তে করে তার একমাত্র বৌমার জন্য বানিয়ে রেখেছিলেন। আচ্ছা, তোমার ব্যাংক ব্যালেন্স, তোমার অ্যাকাউন্টে কত টাকা আছে, আর যে গ্রামে তোমাদের জায়গা জমি কতটুকু আছে? বাসরতে তোমার সবকিছু জানতে হবে? না, এমনি জিজ্ঞাসা করছি, আসলে আমি তো তোমার ওয়াইফ, আস্তে আস্তে সবকিছুই জানতে হবে, তাই না? অবশ্য জানার অধিকার আছে, সবকিছু জানার জন্য তো সারাটা জীবন পড়ে রয়েছে। এই বাসর ঘরে এইসব কথা কেন? আচ্ছা ঠিক আছে, এসব কথা বাদ দাও। আচ্ছা বলো তো, বউ সেজে আমাকে কেমন লাগছে? তোমাকে দেখতে একদম পরীর মতো লাগছে, এত সুন্দর লাগছে, মনে হচ্ছে পরীর কাছে চলে আসি। তাই বুঝি?
আমি আর এই পরি থেকে দূরে থাকতে চাচ্ছি না। রায়হান কোথায়? ও খাবে না? ওই একটু কাজে ব্যস্ত, পরে খাবে। এটা কি করলা বোমা? তরকারিতে এত ঝাল দিয়েছো, তুমি জানো না আমি যে ঝাল খেতে পারি না? আর তরকারি তো অনেক লবণ হয়েছে। আপনি কি বলতে চান যে আমি ইচ্ছা করে তরকারিতে ঝাল আর লবণ দিয়েছি যাতে আপনি না খেতে পারেন? না, আমি তো সেটা বলিনি। তাহলে আপনি কি বলেছেন? আপনি তো সেটাই বলেছেন। আপনি কি ভাবছেন যে আমি বুঝতে পারি না আপনার কথার মানে? আমার ভুল তো আপনার অবশ্য হয়ে গেছে, তাই না? আর ভালো লাগে না। বৌমা, তুমি এটা কি করলা? তুমি আমার সামনে এইভাবে ভাতগুলো ফেলে দিলে। আরে কি হলো? সে কি, খাবারগুলো কে ছুঁড়ে ফেললো? দেখো না, আমি কত কষ্ট করে রান্না করেছি। রান্না করার সময় ভুল করে একটু ঝাল আর লবণ হয়ে গেছে, তার জন্য তোমার মা আমাকে কত আজে বাজে কথা বললো, ভাতের প্লেট ছুঁড়ে মারলো। এটা কোন ধরনের কথা মা? হ্যাঁ, ভুল করে না হয় তরকারিতে একটু ঝাল বা লবণ বেশি হয়েছে, তাই বলে তুমি ওকে আজে বাজে কথা বলবে আর খাবার ছুঁড়ে ফেলবে? বিশ্বাস কর বাবা, আমি বৌমাকে কোনো আজে বাজে কথা বলিনি। এই ভাতগুলো তো ও আমার সামনে ছুঁড়ে ফেলেছে। বাহ, এখন সব দোষ আমার। দেখো, আমি তোমার মার এত সেবা যত্ন করি, তারপরে সে সবসময় তোমার কাছে আমাকে ছোট করে। নিজে ভাতের প্লেটটা ছুঁড়ে মেরে এখন বলতেছে আমি নাকি ভাতের প্লেটটা ছুঁড়ে মারছি। কারণ কি জানো? তুমি তার কথা শোনো নাই, তুমি একটা ডিভোর্সি মেয়েকে বিয়ে করছো। আসলে আমি তো ডিভোর্সি, যার কারণে তোমার মা আমাকে মেনে নিতে পারতেছে না, তাই সবসময় আমার পেছনে লেগে থাকে, কথা কথা আমার দোষ ধরে। আচ্ছা, তোমার মা যদি দিনের পর দিন আমার সাথে এরকম আচরণ করতে থাকে, তাহলে আমি কিভাবে সহ্য করবো বলো? তাহলে তো আমি এই সংসার করতে পারবো না। আমারও তো সহ্যের একটা সীমা আছে। আরে খাবারটা শেষ করে যাও মা। তোমরা দুইজন সারাক্ষণ ঘরের মধ্যে ঝগড়াঝাটি করবে, এগুলো তো আমার ভালো লাগে না। তোমরা দুজন একটু মিলেমিশে থাকতে পারো না? তোমরা দুইজন মিলেমিশে থাকলে ঘরে একটু শান্তি হয়। আমি তো এই ঘরে একটু শান্তি চাই, সুখ চাই, আর তো কিছু চাই না মা। দাঁড়াও বৌমা, তুমি এত রাত পর্যন্ত কোথায় ছিলে? আমি কোথায় ছিলাম তা জেনে আপনি কি করবেন? শোনো, ঘরের বউ এত রাত পর্যন্ত বাইরে থাকা ঠিক না। আপনি কি বলতে চাচ্ছেন? আপনি বলতে চাচ্ছেন যে আমি বাহিরে পরপুরুষদের সাথে নষ্টামি করি? আমি তো সেটা বলতে চাইনি বৌমা। আপনি আমাকে যা বুঝাতে দিয়েছেন আমি তাই বুঝেছি। আপনি কি বলতে চাচ্ছেন যে রাতের বেলা আমি ছেলেদের সাথে নষ্টামি করি? কি ব্যাপার, এত চিৎকার চেঁচামেচি করছো কেন? দেখো না, তোমার মা কি বলতেছে। তোমার মা বলতেছে আমি নাকি রাত জেগে পুরুষ মানুষদের সাথে নষ্টামি করে বেড়াই, আমার নাকি চরিত্রের ঠিক নাই, আর আমার চরিত্রের কারণে নাকি আমার আগের ঘরে ডিভোর্স হয়ে গেছে, আর এই সংসারও নাকি টিকবে না। তোমার মা এই ধরনের উল্টাপাল্টা কথা বলতেছে আমাকে। মা, তুমি এটা কি ধরনের কথাবার্তা বলো? আর সব সময় তুমি নাদের পিছনে লেগে থাকো কেন বলো তো? ওকে তুমি সহ্য করতে পারো না? দেখ বাবা, আমি তো তোর বউকে এসব ধরনের কথা কিছুই বলিনি। ও বানিয়ে বানিয়ে ঝগড়া করার জন্য এসব ধরনের কথা বলছে। আমি কেন বানিয়ে বলবো? আপনি তো একটু আগে বললেন যে আপনি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিবেন। আপনার আর বের করতে হবে না, এত অপমানের পরও আমি এই বাড়িতে আর থাকবো না, আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। বৌমা, আমি তোমাকে এসব ধরনের কথা কখন বললাম? মা, এখন মিথ্যা কথা কেন বলতেছেন? ও আচ্ছা, এখন ছেলেকে সামনে দেখছেন না তাই অস্বীকার করতেছেন, তাই না? অনেক নাটক করতে পারেন আপনি। আচ্ছা ঠিক আছে, আপনার ছেলের সামনে আপনার আর আমাকে খারাপ পালাতে হবে না, আমি নিজে এই বাড়ি ছেড়ে চলে যাব। আপনি যেহেতু চান আমি এই সংসারে না থাকি, তাহলে আমি এখান থেকে চলে যাব, আমি আর এখানে থাকবো না। মা, তুমি যে কি করো না? নাদিয়া, নাদিয়া শোনো। মাকে নিয়ে না আর সে কি, তুমি ব্যাগ গোছাচ্ছ কেন? কারণ আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, এই জন্য। নাদিয়া প্লিজ মাথাটা ঠান্ডা করো। দেখো, তুমি সারাদিন অফিসে থাকো, তোমার মা প্রতিনিয়ত আমাকে অপমান করে, উল্টাপাল্টা কথা বলে, আমার চরিত্র নিয়ে আহত কথা বলেন। একটা মেয়ে সবকিছু সহ্য করতে পারে,
তার চরিত্র নিয়ে কেউ কথা বলে সেটা সহ্য করতে পারে না। আমার পক্ষে এই বাড়িতে থাকা সম্ভব না, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। দেখো, তুমি চলে গেলে আমি এখানে কিভাবে থাকবো? তুমি জানো না আমি তোকে পাগলের মতো ভালোবাসি। আমার ছেড়ে যেও না। দেখো, আমিও তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছেড়ে যেতে চাচ্ছি না, কিন্তু তোমার মা যেভাবে আমাকে অপমান করে, তোমার মা যদি এই বাড়িতে থাকে, এই বাড়িতে আমি থাকতে পারবো না, এই বাড়িতে আমার থাকা অসম্ভব। দেখো, মায়ের তো অনেক বয়স হয়েছে, তাছাড়া আমি ছাড়া মায়ের তো আর কেউ নেই। মা কোথায় যাবে? তুমি না একটা কাজ করো, তুমি তোমার মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো, সেখানে তোমার মা অনেক ভালো থাকবে। আর তোমার মা যদি এবারে ছেড়ে চলে যায়, তাহলে তুমি আর আমি সুখে সংসার করতে পারবো। তুমি এটা করো না প্লিজ। এটা তুমি কি বলছো? আমি মাকে কিভাবে বৃদ্ধাশ্রমে রাখবো? তুমি যদি আমাকে ভালোবাসো, আমার সাথে সুখে সংসার করতে চাও, তাহলে তোমাকে তোমার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে হবে। আর তুমি যদি আমার কথা না শোনো, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। এবার তুমি ভাবো যে তুমি কি করো। প্লিজ, তুমি যেও না, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। দেখো, তাহলে আমি যা বলেছি তা করো। মা, মা, ব্যাগ গোছাচ্ছ তুমি? এই সকাল সকাল কোথায় যাবে? কাল রাতে তোর আর বৌমার আমি সব কথা শুনেছি। আমি চাই না আমার কারণে তোদের সংসারে অশান্তি হোক। আর বৌমা আমি এই সংসারে থাকলে সে থাকবে না। আমি জানি তুই বৌমাকে ছাড়া থাকতে পারবি না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি বৃদ্ধাশ্রমে চলে যাব। বাবা, তোরা সুখে শান্তিতে থাক। না মা, তোমাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। আমি পাশে একটা ফ্ল্যাট তোমার জন্য ভাড়া করব, সেখানেই তুমি থাকবে। না রে বাবা, আলাদা করে একটা বাসা নিতে গেলে অনেক টাকা খরচ হবে। আর সেখানে একলা থাকার থেকে আমি বৃদ্ধাশ্রমেই থাকাই ভালো। অন্তত কয়টা মানুষের সাথে কথা তো বলতে পারবো। মা, তুমি আমার উপর অনেক রাগ করেছো, তাই না? না রে বাবা, আমি জানি তুই চাস না আমি এই বাড়ি থেকে চলে যাই, কিন্তু তুই বৌমাকে হারানোর ভয়ে আমাকে যেতে দিতে বাধ্য হচ্ছিস। অন্য সব মায়ের মতো আমিও চাই তোরা সুখে থাক। ঠিক আছে বাবা, আমি যাই, তোরা সুখে থাকিস। মা চলো, আমি তোকে এগিয়ে দিয়ে আসি। না বাবা, আমি একাই যেতে পারবো। তুই এগিয়ে দিতে গেলে তোর যেমন কষ্ট হবে, আমারও কিন্তু অনেক কষ্ট হবে। মা, আমি না তোমাকে প্রতিদিন দেখতে যাব। তোর অফিস থেকে বৃদ্ধাশ্রম অনেক দূর, আর অফিস শেষ করে প্রতিদিন বৃদ্ধাশ্রমে যেতে হবে না বাবা, মাসে 2-1 বার গেলেই হবে। আমি তাহলে যাই বাবা। মা, আমাকে তুমি মাফ করে দিও। এই নে চা ধর। শেষ পর্যন্ত ভাবের কথায় আন্টিকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলি। কাজটা কি তুই ঠিক করলি? তুই হয়তো আমাকে খুব খারাপ ভাবছিস। বিশ্বাস কর, সংসারটা টিকিয়ে রাখার জন্য এছাড়া আমার কোনো উপায় ছিল না। বন্ধু, একটা কথা বলতো, ভাবির সাথে কি তোর সম্পর্ক ঠিক আছে? না না, মানে আমি বলতে চাচ্ছি সম্পর্কতে কোনো ঝামেলা হয়নি তো? ঠিকঠাক আছে তো? হঠাৎ তুই এসব কি বলছিস? আসলে তোকে আমার কিছু কথা বলার ছিল। কথাগুলো কিভাবে বলবো, তুই কিভাবে নিবি আমি বুঝতেছি না, কিন্তু আমার কথাগুলো বলা খুবই দরকার। কি হয়েছে, এত সংকোচ করছিস কেন? বল। আসলে বলছি কি, কালকে না আমি ভাবিকে একটা ছেলের সাথে ঘুরতে দেখেছি। ও হবে তোর কোনো ভার্সিটির বন্ধু, তাতে কি সমস্যা হয়েছে? দোস্ত, কোনটা ভার্সিটির ফ্রেন্ড আর কোনটা এমনি ফ্রেন্ড আমি খুব ভালো করে জানি।
ভার্সিটির কোন ফ্রেন্ড না, অন্য কোনো সম্পর্ক হবে হয়তো। এই তুই সে কি বলতে বলতে যাচ্ছিস বলতো? আমি নিজের চোখে দেখেছি, একই ছেলের সাথে 2-3 বার দেখেছি। আমার মনে হচ্ছে দোস্ত এখানে কোনো ঝামেলা আছে। ভাবির কোনো ভার্সিটির ফ্রেন্ড না, অন্য কোনো সম্পর্ক হবে হয়তো। আরে না না, এমন কিছু না। তুই যেটা ভাবছিস ভুল ভাবছিস। নাদিয়া আমাকে অনেক ভালোবাসে, ওর প্রতি আমার বিশ্বাস আছে। ও এমন কিছুই করবে না যাতে আমি কষ্ট পাই। বন্ধু, বিশ্বাস ভালো, কিন্তু অন্ধবিশ্বাস ভালো না। ভাবি কি তুই এমন বিশ্বাস করিস না যার জন্য তোর কষ্ট হয়, তুই জীবনে কষ্ট পাস। আমার বলার দরকার ছিল তাই আমি বললাম, বাকিটা তোর ইচ্ছা। তুই কি করবি তুই ভেবে দেখ। বেবি, আমার মনে হয় তোমার বাসায় আমার আসা ঠিক হয়নি। তোমার হাজবেন্ড তো যে কোনো টাইমে চলে আসতে পারে। তুমি রায়হানকে ভয় পাচ্ছ? ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই সময় রায়হান কখনো আসে না, অফিস টাইম শেষ করে তারপর আসে, আর 6টায় ওর অফিস টাইম শেষ হবে। সত্যি বলছেন? হুম। নাদিয়া, কি হচ্ছে সব? এই ছেলেটাকে মানে তুমি যা ভাবতেছো সম্পূর্ণ ভুল ভাবতেছো। ও আমার ফ্রেন্ড, একটা কাজের জন্য আসছিল। কাজে বাসায় এলে তাকে ড্রয়িং রুমে বসাতে হয়, কেন তাকে বেডরুমে এনেছো? কি ভেবেছো আমি সেটা বুঝি না? দেখো রায়হান, আমার চরিত্র নিয়ে একটা বাজে কথা বলবে না। তুমি উল্টা পাল্টা কাজ করতে পারবে, আর আমি কিছুই বলতে পারবো না। কোন সমস্যা একটা পর পুরুষকে আমাদের বেডরুমে নিয়ে এসেছো? দেখুন, আপনি এভাবে ওর গায়ে হাত তুলতে পারেন না। এই চুপ! একদম চুপ! আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে আর একটি কথা বলবেন না। এই, তুমি একদম ধমক দিয়ে ওর সাথে কথা বলবে না। বলে বাবারে, ওকে ধমক দিলে তোর কষ্ট হয়? সত্যি করে বলো, ওর সাথে তোর কি সম্পর্ক? এই ছাড়ো! সত্যিটা জানতে চাও তো? হ্যাঁ। আমি ওকে ভালোবাসি। ভালোবাসে মানে? এই নাদিয়া, তুমি কি বলছো এসব? যা সত্য তাই বলছি। তোমার মতো ছেলের সাথে আমার আর সংসার করা সম্ভব না। তুমি আমার উপর অনেক অত্যাচার করো। আরে তুমি কি পাগল হয়ে গেছো? আমি তোমার উপর কখন অত্যাচার করলাম? কি বলছো এসব? দেখো, তোমার সাথে আমি এত তর্ক করতে চাচ্ছি না। আমি তোমার সাথে সংসার করব না, আমি তোমার কাছে ডিভোর্স চাই। ডিভোর্স? তুমি আমার কাছে ডিভোর্স চাচ্ছ? দেখো, এত কাহিনী না করে তুমি আমাকে ডিভোর্স দাও। হেই, বিয়ে সংসার এসব কি তোমার কাছে ছেলে খেলা মনে হয়? ইচ্ছা হলো বিয়ে করলাম, 2 দিন সংসার করার পর ডিভোর্স দিতে দিলাম। যা ভেবেছো তাই হবে নাকি? তুমি আবারও আমার গায়ে হাত তুললে আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। এই চলো এখান থেকে। নাদিয়া, নাদিয়া আমার কথা শোনো। তুমি যেটা করছো সেটা ঠিক না। নাদিয়া, নাদিয়া। নাদিয়া, দাঁড়াও। সে কখন থেকে কান্না করতেছো? তুমি এইভাবে কান্না করলে কেমন ভালো লাগে বলো? একটু কান্না থামাও প্লিজ। কান্না করবো না তো কি করবো? তোমার সামনে আমার গায়ে হাত তুলছে, বিয়ের পর থেকে আমার গায়ে হাত তোলে, আমার উপর অত্যাচার করে। আমি আর কত সহ্য করবো বলো? একটা মেয়ে আর কত সহ্য করতে পারে? তোমার আর এসব অত্যাচার সহ্য করতে হবে না। তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও। ডিভোর্স দেওয়ার পরে আমি তোমাকে বিয়ে করব। তোমাকে দেখো আমি অনেক সুখে রাখবো। সত্যি বলতেছো তুমি আমাকে বিয়ে করবে? কি বলতেছো? বিয়ে করবো না মানে? আমি তো তোমাকে ভালোবাসি, তাই না? কিন্তু তোমার পরিবার যদি রাজি না হয়? পরিবার মানবে। পরিবারকে কিভাবে মানাতে হয় এটা আমি খুবই ভালো করে জানি। ওকে ডিভোর্স দিতে তো আমার অনেক সময় লাগবে, তাহলে আমি এতদিন থাকবো কোথায়? আরে পাগল, আমি আছি না। তোমার থাকা খাওয়ার সব ব্যবস্থা আমি করব। আমি তোমাকে যতটা ভালো মানুষ মনে করতাম তার থেকেও তুমি অনেক ভালো। তোমার সাথে আমার আগে কেন দেখা হলো না? তোমার সাথে যদি আমার আগে দেখা হতো তাহলে এরকম একটা মানুষের সংসার আমার করতে হতো না, এতটা অত্যাচার সহ্য করতে হতো না। আচ্ছা পাগলি, হয়েছে তো, এবার তো একটু হাসো। চলো এবার। তুমি এখানে কেন এসেছো আর এখানকার অ্যাড্রেস কোথায় পেয়েছো? গত 2 দিন আমি তোকে পাগলের মতো খুঁজেছি, বহু কষ্টে এই বাসার ঠিকানাটা পেয়েছি। দেখো,
স্বামী স্ত্রীর মধ্যে তো ভুল বোঝাবুঝি হবে, ঝগড়া হবে, মান অভিমান হবে। আর যা হবার তো হয়ে গেছে, চল আমরা সবকিছু ভুলে যাই, আবার নতুন করে শুরু করি। আমি তোকে নেওয়ার জন্য এসেছি, তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমাকে পাগলের মতো ভালোবাসি। তোমাকে ছাড়া পুরো বাড়িটা না আমার খালি খালি করছে। তুমি চলো আমার সাথে। এই ছাড়ো, আমি তো যাওয়ার জন্য আসি নাই। আমি তোমার সাথে সংসার করতে চাচ্ছি না। আমি তোমাকে বলছি না যে আমি তোমাকে ডিভোর্স দেব? তুমি কেন আমাকে ডিভোর্স দিচ্ছ না? তুমি এমন করছো কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি দোষ আমার? কোন দোষে তুমি আমাকে এত বড় শাস্তি দিচ্ছ? দেখো, আমি তোমার সাথে এত কথা বলতে চাচ্ছি না। আমার ডিভোর্স লাগবে, তুমি আমাকে ডিভোর্স দেবে। আর শোনো, কাবিনের পুরো 20 লক্ষ টাকা তুমি আমাকে দিবে। আমি তোমাকে ডিভোর্স দিতে পারবো না। আমি তোমার সাথে সংসার করতে চাই। তুমি সংসার করতে চাইলে তো হবে না। আমি তোমার মতো ছেলের সাথে সংসার করব না। দেখো, কোনো ঝামেলা না চাইলে চুপচাপ আমাকে ডিভোর্স দাও আর কাবিনের 20 লক্ষ টাকা ক্যাশ দাও। না, আমি পারবো না। পারবো না? তুমি যদি না পারো তাহলে আমি তোমার নামে নারী নির্যাতন আর যৌতুকের টাকা চাওয়ার জন্য মামলা দেব। কি বললে তুমি? আমার নামে তুমি নারী নির্যাতন আর যৌতুকের মামলা দিবে? বুঝতে পারতেছো তখন তোমার কি হবে? তোমাকে পুলিশ ধরে নিয়ে যাবে। তখন তোমার যা মান সম্মান আছে না, নষ্ট হয়ে যাবে, ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। তুমি সত্যি সত্যি আমার সাথে এসব করতে পারবে? দেখো, তুমি যদি আমার কথায় রাজি হয়ে যাও তাহলে আমি আর এসব করবো না। আর তুমি যদি আমার কথা না শোনো তাহলে বাধ্য হয়ে আমার এগুলো করতে হবে। তোমাকে যত দেখছি ততই আমি অবাক হচ্ছি। তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, সংসার করেছি। সেই নাদিয়ার সাথে এই নাদিয়ার কোনো মিল আমি পাচ্ছি না। তোমার কোনটা আসল রূপ, আগেরটা না এখনটা? বাস, আমার আসল রূপ এখনো তুমি দেখোনি রায়হান। আমার আসল রূপ তো আমি তখন দেখাবো তোমাকে যখন তুমি আমার কথা না শুনবে। তাই বলতেছি, চুপচাপ আমি যা বলতেছি তাই করো। আমাকে ডিভোর্স দেওয়ার আমার কাবিনের 20 লক্ষ টাকা তাড়াতাড়ি রেডি করো। আর শোনো, নিজের মান সম্মান ক্যারিয়ার বাঁচাতে চাইলে ডিভোর্স দাও আর কাবিনের টাকা রেডি করো। নাদিয়া, আমার কথা শোনো। নাদিয়া, নাদিয়া। আচ্ছা, তুই যে ভাবিকে আনতে গিয়েছিলি, ভাবি কি বললো? আমার সাথে আর সংসার করবে না, আমার কাছে ডিভোর্স চাই। কি ডিভোর্স? আরে বিয়ের 3 মাস হতে না হতে ডিভোর্স চাচ্ছে মানে কি? কি সমস্যা তার? ডিভোর্স কেন চাচ্ছে? সেটাই তো বুঝতে পারছি না। ও আমার কাছে এখন পর্যন্ত যা যা চেয়েছে সব আমি ওকে দিয়েছি, ওর প্রতিটা কথাও আমি শুনেছি। তারপর কেন যে এমন করছে? ও, বুঝতে পারছি, ওই ছেলের প্রেমে পড়েছে। হ্যালো, কি সিদ্ধান্ত নিলে? কবে কাবিনের 20 লাখ টাকা ডিভোর্স দেবে বলো তো? নাদিয়া, 20 লাখ টাকা আমি কোথায় পাবো? এত টাকা তো আমার কাছে নেই। তুমি আমার সাথে এমন কেন করছো? দেখো, তুমি কোথা থেকে পাবে সেটা তো আমার দেখার বিষয় না। তুমি কাবিনের 20 লক্ষ টাকা যেভাবেই পারো জোগাড় করো, আমার টাকা লাগবেই। আমি তোমাকে কাবিনে 20 লক্ষ টাকা দিতে পারবো না। আর কাবিনের টাকার প্রশ্ন তখনই আসবে যখন আমি তোমাকে ডিভোর্স দেব। আমি তো তোমাকে ডিভোর্স দেবো না। কি বললি তুই? তুই আমাকে ডিভোর্স দিবি না, কাবিনের টাকাও দিবি না? আচ্ছা ঠিক আছে, তোর আমাকে ডিভোর্স দিতে হবে না, কাবিনের টাকাও দিতে হবে না। কিভাবে কাবিনের টাকা আদায় করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। তুই দেখ আমি কি করি। হ্যালো, হ্যালো নাদিয়া। দোস্ত, ভাবি কি বললো? ও তো এক কথা, ওকে ডিভোর্স দিতে হবে আর কাবিনের 20 লক্ষ টাকা ওকে দিতে হবে। এর জন্য আমি আগেই বলেছিলাম এতগুলো টাকা দিয়ে কাবিন করতে হবে না। আমার কোনো কথাই শুনলি না, এখন বুঝ। দোস্ত, আমি তো কখনো কল্পনাই করিনি যে নাদিয়া আমার সাথে এমন কিছু একটা করবে। তা এখন কি করবি? এতগুলো টাকা কি করে ম্যানেজ করবি তুই? জানি না রে, আমি যে কিভাবে কি করবো আমি কিছুই বুঝতে পারছি না। এখন যদি সে তোকে নারী নির্যাতন বা যৌতুকের মামলা দেয় তখন কি করবি? না
নাদের প্রতি আমার বিশ্বাস আছে, ও আমার সাথে এমন কিছু করবে না। মাথা গরম করেছে, ঠিক ঠিক হয়ে যাবে, ও ঠিক 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 হয়ে যাবে। আসুন আসুন, ভিতরে আসুন। নাদিয়া, তুমি পুলিশ নিয়ে এসেছো কেন? কেন নিয়ে আসছে বুঝতে পারতেছো না? দিনের পর দিন আমার উপর অত্যাচার করো, যৌতুকের টাকার জন্য মারধর করো, এই জন্য আমি পুলিশ নিয়ে আসছি। আরে এইসব কি মিথ্যা কথা বলছো তুমি? আমি মিথ্যা কথা বলতেছি? আমি কোনো মিথ্যা কথা বলতেছি না। আপনি ওকে নিয়ে যাচ্ছেন না কেন? রায়হান সাহেব, আপনার স্ত্রী থানায় গিয়ে মামলা করেছে যে আপনি আপনার স্ত্রীকে যৌতুকের জন্য মারধর করেন। এসব মিথ্যা কথা। কোনটা মিথ্যে আর কোনটা সত্য সেটা তদন্ত হবে, তদন্তের পরে জানা যাবে। কিন্তু এখন আপনার আমার সাথে থানায় যেতে হবে। না 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 না, আপনি আমাকে অ্যারেস্ট করতে পারেন না, আমি তো কোনো অন্যায় করিনি। মানে ও কি বললো সে কথা বিশ্বাস করে আপনি আমাকে অ্যারেস্ট করতে পারেন না। সাহেব, ওনাকে নিয়ে চলুন। আরে কোথায় যাবো আমি? আমি কোথাও যাবো না, এটা অন্যায়, আমাকে আপনি অ্যারেস্ট করতে পারেন না। আরে নাদিয়া, তুমি যেটা করছো সেটা ঠিক না, এটা অন্যায়। তো ওরা তোকে থানা নিয়ে মারধর করেনি তো? না রে, পুলিশ আমার গায়ে হাত তোলেনি। থ্যাঙ্কস এ লট। তুই না থাকলি জেলে আমাকে পচে মরতে হতো। আর নাদিয়া আমার সাথে এমন একটা কাজ করবে আমি না কোনোদিন কল্পনাও করতে পারিনি। সত্যি বলতে নাদিয়াকে তোর বিয়ে করাটাই জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। হ্যাঁ, তুই ঠিক বলেছিস, এটা সব থেকে বড় ভুল ছিল। আমি যদি সেদিন আমার মায়ের কথা শুনতাম তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। চল বৃদ্ধাশ্রমে যাই, আমি আমার মাকে আর বৃদ্ধাশ্রমে রাখবো না, মাকে আজই বাসায় নিয়ে আসবো। চল। দাঁড়া, বৃদ্ধাশ্রমে যেতে হবে না, আন্টি বৃদ্ধাশ্রমে নেই। কি বলছিস তুই? মা বৃদ্ধাশ্রমে নেই? আরে মা বৃদ্ধাশ্রম ছেড়ে কোথায় যাবে? তোর এক প্রতিবেশী আন্টিকে খবর দিয়েছে তোকে যখন থানা নিয়ে গেল পুলিশ, তখন আন্টি এই খবর শুনে স্ট্রোক করে আর হসপিটালে নিতে নিতেই আন্টিটা মারা যায়। কি বলছিস তুই? মা মারা গেছে? তুই কি বলছিস? না, আমার মা মরতে পারে না, তুই ভুল বলছিস। শান্ত হ, আন্টি মারা গিয়েছে 2 দিন হয়েছে, আন্টি আর এই পৃথিবীতে নেই। না, তুই মিথ্যা বলছিস, আমার মা মরতে পারে না, আমার মা বেঁচে আছে। তোর কত ভুল হচ্ছে, অন্য কেউ হয়তো মারা গেছে। তুই চল আমার সাথে বৃদ্ধাশ্রমে, গেলে না আমার মাকে দেখতে হবে, দেখবি সে আমার জন্য অপেক্ষা করছে। চল। রায়হান, আমি জানি ওই সত্যটা মেনে নিতে তো খুবই কষ্ট হচ্ছে, কিন্তু আন্টি আর আমাদের মাঝে নেই, এটাই সত্যি। আমি কত বড় অভাগা, আমার আমার মা মারা গেল, আমি তোকে শেষ দেখাও দেখতে পারলাম না। শান্ত হয় একটু প্লিজ। তুই তুই আমাকে আমার মায়ের কবর কাছে নিয়ে যা না, আমি আমি আমার কবরের কাছে যাই। মা আমাকে তুমি মাফ করে দাও। শান্ত প্লিজ দোস্ত, শান্ত হয়। তুই যদি এবার ভেঙে যাস তাহলে আন্টি তো কষ্ট পাবে, মরে যেও শান্তি পাবে না। প্লিজ দোস্ত শান্ত হ। তুমি এখানে কেন আসছো? নাদিয়া, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, তুমি আমার সাথে এমনটা কেন করলে? বিনা দোষে আমাকে জেলে পাঠালে। তুমি জানো আমার জেলে যাওয়ার কথা শুনে আমার মা স্ট্রোক করে মারা গেল। আমি আমার মাকে শেষ দেখাটা দেখতে পেলাম না। কেন এমনটা করলে? কি অপরাধ ছিল আমার? দোষটা আমার না, দোষটা তোমার।
আমার দোষ? হ্যাঁ তোমার, কারণ তুমি যদি তখন এত নাটক না করে আমাকে ডিভোর্স দিয়ে আমার কাবিনের টাকাগুলো দিয়ে দিতে তাহলে তোমাকে জেলে যেতে হতো না। তুমি কি তাহলে কাবিনের 20 লক্ষ টাকার জন্য আমাকে বিয়ে করেছিলে? তোমার যা ইচ্ছা তুমি তাই ভাবতে পারো, আমার কোনো আপত্তি নেই। শোনো, আমি তোমার সাথে কোনো তর্ক বা ঝগড়া করতে আসি নাই। তুমি যদি আমার কাছ থেকে মুক্তি চাও তাহলে আমাকে ডিভোর্স দিয়ে 20 লক্ষ টাকা দিয়ে দাও, তাহলে আমি তোমার উপর থেকে মামলা উঠিয়ে নেব আর তুমি এখান থেকে মুক্তি পাবে। আর যদি টাকা না দেই? তাহলে আমি কেস তুলবো না। জামিনে বের হয়েছো তো, কিছুদিন পর আবারও জেলে ঢুকতে হবে। শুধু শুধু নিজের ক্ষতি নিজে করতেছো। শোনো, তোমার চাকরি হারাবে, মান সম্মান যাবে, ক্যারিয়ার নষ্ট হবে। এটাই তোমার আসল রূপ? এই জন্যই তুমি আমাকে বিয়ে করেছিলে? শুধুমাত্র কাবিনের টাকার জন্য? কি ভেবেছো এভাবে পার পেয়ে যাবে? আমি তোমাকে ছাড়বো না। কি ব্যাপার রায়হান সাহেব, আপনি এখানে কি করছেন? আপনার স্ত্রী আমাকে ফোন করে জানালো যে আপনি আজকে জামিনে বের হয়েছেন, আর বেরিয়ে নাকি আপনি আপনার স্ত্রীকে হুমকি দামকি দিচ্ছেন, তাকে নাকি কেস তুলে নেওয়ার জন্য ভয়ভীতি দেখাচ্ছেন আপনি। ধন্যবাদ স্যার, আপনি সময় মতো এসেছেন। ও আমাকে বাসায় এসে ধমকি ধমকি দিচ্ছে, আমি যদি কেস না তুলে নিই তাহলে ও আমাকে বলছে অনেকে আমাকে মেরে ফেলবে। ভয় পাবেন না, আপনার নিরাপত্তার জন্য একজন কনস্টেবল সবসময় আপনার বাসার নিচে থাকবে। এই যে মিস্টার, আপনি কি জানেন এই হুমকি দেওয়ার কারণে আমি আপনাকে অ্যারেস্ট করতে পারি? ইন্সপেক্টর সাহেব, বিশ্বাস করুন, আমি ওকে কোনো হুমকি দেইনি। ও মিথ্যা কথা বলছে। শুনেছি আপনার অ্যারেস্ট হওয়ার খবর শুনে আপনার মা নাকি স্ট্রোক করে মারা গেছে, আর আজকে আপনি জামিনে বের হয়েছেন। এই জন্য আমি আপনাকে ক্ষমা করে দিচ্ছি, আপনাকে অ্যারেস্ট করছি না। কিন্তু নেক্সট টাইম যদি আপনাকে এরিয়ায় বা এই এলাকায় দেখি, তখনই আমি আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাব। যান, এক্ষুনি এখান থেকে চলে যান। ম্যাডাম, আমরা তাহলে এখন আসি। ভাই, কি ব্যাপার, আপনি এখানে? নাদিয়ার ব্যাপারে আপনার সাথে কিছু কথা বলার ছিল। সরি, নাদিয়ার ব্যাপারে আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না, কারণ ও একটা বাজে মেয়ে, লোভী চরিত্রহীন মেয়ে। ও আমাকে বিয়ে করে কোনো কারণ ছাড়াই আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, আর মান সম্মান কেস মামলার ভয় দেখিয়ে নাদিয়া আমার কাছে 25 লক্ষ টাকা নিয়েছে। যাই হোক, আমি এসব কথা আপনাকে কেন বলতে চাচ্ছি, নাদিয়া তো এখন আপনার বউ। আপনি তো এগুলো বললে বিশ্বাস করবেন না, তবে হ্যাঁ, একদিন আপনি বিশ্বাস করবেন। যেদিন আপনার সাথে সেম ঘটনাগুলো ঘটবে সেদিন সত্যি আপনি বিশ্বাস করবেন। ভাই, নাদিয়া আমার বিরুদ্ধে মিথ্যা নারী নির্যাতন ও যৌতুকের মামলা করেছে। জামিনে ছাড়া পেয়ে আপনার কাছে এলাম। কি বলেন আপনি এসব? আমি শিওর ও বলেছে আপনি ওর কাবিনের টাকা না দেওয়া পর্যন্ত ও কেস তুলে নেবে না, তাই না? তা আপনার কাবিন কত টাকা ছিল? 20 লাখ টাকা। ভাই, আমি আপনাকে একটা কথা বলি, টাকাটা আপনি নাদিয়াকে দিয়ে দিন, না হলে নাদিয়া আপনার জীবনটাকে একদম নরকে পরিণত করে ফেলবে। নাদিয়ার মিথ্যা মামলার কারণে আপনাকে আবারও জেল খাটতে হবে, আপনার চাকরি, মান সম্মান সব কিছুই হারাতে হবে। আর কাবিনের টাকা না পাওয়া পর্যন্ত নাদিয়া আপনার কিছু ছাড়বে না ভাই। ঠিকই বলেছেন। এই নাও, এখানে তোমার কাবিনের টাকা আছে। কি ব্যাপার, এখানে টাকা তো কম লাগছে কেন? এখানে কি পুরো 20 লাখ টাকা আছে? না, 20 লাখ টাকা নেই, এখানে 10 লাখ টাকা আছে। কেন 20 লাখ টাকা নেই কেন? 10 লাখ টাকা তো হবে না, কাবিনের পুরো 20 লাখ টাকা দিতে হবে। 20 লাখ টাকা থেকে একটা টাকা কম দেবো না আমি। অর্ধেক টাকা এখন দাও, আর পরে যখন তুমি তোমার মিথ্যা মামলাটা তুলে নিবে তখন বাকি 10 লাখ টাকা পাবে। মামলা তুলে নেওয়ার পর যদি বাকি অর্ধেক টাকা না দাও? বাকি অর্ধেক টাকা না দিলে তুমি যে আমার নামে আবার মিথ্যা মামলা দিবে সেটা আমি জানি। শেষ পর্যন্ত আমার কাবিনের টাকাটা দিলেই, তাহলে এত নাটক করার কি দরকার ছিল? এত নাটক না করলে জেলে যেতে হতো না, আর জেলে যেয়ে পচতেও হতো না। শোনো, গাধা পানি খায় ঠিকই, কিন্তু পানিটা একটু খোলা করে খায়।
হ্যাঁ, আমি তো গাধা, আর গাধা না হলে তো তোমার এই মিথ্যা প্রেমের জালে আটকে পড়তাম না। ঠিক তেমনি তুমি তোমার আগের স্বামীকে একইভাবে ব্ল্যাকমেল করেছো। প্রেমের ফাঁদে বলে তাকে বিয়ে করে কাবিনের জন্য 25 লাখ টাকা চুক্তিবদ্ধ করেছিলে, আর সেই কাবিনের টাকার জন্য তাকে ডিভোর্স দিয়েছো, তাই না? এইসব তোমাকে কে বললো? তোমার আগের স্বামীর সাথে আমি দেখা করেছি, এটাও জানি তারও আগে তুমি আরো 2টা বিয়ে করেছিলে, এবং তাদেরকে একইভাবে মিথ্যা মামলায় ফাঁসানোর কথা বলে তাদের কাছে 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা করে কাবিনের টাকা নিয়েছো, আর তারা মান সম্মানের ভয়ে সবাই তোমার কাছে টাকা দিয়ে দিয়েছে। ওরে বাবা, আমার সম্বন্ধে দেখতেছি ভালোই খোঁজ খবর নিয়েছো। তা এখন এত খোঁজ খবর নিয়ে আর কি লাভ? বিয়ের আগে যদি নিতে তাহলে কাবিনের এতগুলো টাকা দেওয়ার থেকে না বেঁচে যেতে। তোমার এই রূপ যৌবন দেখিয়ে আমাদের মতো ভদ্র ভালো মানুষদেরকে প্রেমের ফাঁদে ফেলে ভালোই ব্যবসা শুরু করেছো, বিবাহ নামক কাবিন ব্যবসা। ঠিকই বলেছ, এই ব্যবসা না কোনো লস নেই, শুধু লাভ আর লাভ। রূপ যৌবন দেখিয়ে লাখ লাখ টাকা ইনকাম করা যায়। আচ্ছা, এসব কথা বাদ দাও, এখন বলো আমার বাকি টাকা কখনই দেবে? এক্ষুনি দিচ্ছি। এক্ষুনি দেবে? এক্ষুনি দিব। বাকি টাকা নিয়ে আপনারা ভিতরে আসুন। মানে এসব হচ্ছে কি? এরা এখানে কি কি করতেছে? এতক্ষণ তোমার সাথে আমার যা যা কথা হয়েছে না, সব কিছু এই যে ফোন দেখছো, ফোনে রেকর্ড হয়েছে। একটা ফোনে রেকর্ড করেছি, আরেকটা ফোনে কলে তারা ছিল, সব কথা শুনেছে। কি ভেবেছো তুমি? তুমি প্রতিবার ভদ্র ছেলেদের সাথে প্রতারণা করে পার পেয়ে যাবে? এবার তুমি ধরা পড়ে গেছো। রায়হান সাহেবের পরে তুমি আমার সঙ্গে এমনটা করতে, তাই না? অবশ্যই করতো, কারণ রায়হান সাহেবের আগে এই মেয়ে আমার সাথে এমনটা করেছে। শুধু আমার সাথে না, আমার আগেও আরো 2 জনের সাথে ঠিক এমনটাই করেছে। ইন্সপেক্টর সাহেব, এই ভণ্ড প্রতারককে নিয়ে যান। সমস্যা নেই, আমরা সবাই ওর বিরুদ্ধে সাক্ষী দিব। সাক্ষীর কোনো অভাব হবে না নাদিয়া, তুমি শান্তিতেই থাকবে। রায়হান, আমার ভুল হয়ে গেছে, আমি অনেক বড় অন্যায় করছি, আমি বুঝতে পারছি। আমি আর কোনোদিন এরকম বাজে অন্যায় করবো না। প্লিজ তোমরা আমাকে মাফ করে দাও, প্লিজ আমাকে ছেড়ে দাও তোমরা। তোমার এসব মিথ্যা কান্নায় আমার মন গলাতে পারবে না। তোমার মতো কাবিন ব্যবসায়ীকে ছেড়ে দিলে আরো মানুষের জীবন ধ্বংস হয়ে যাবে, সে সুযোগ তুমি আর পাবে না। আগে আমি জানতাম ডিভোর্স হলে সবসময় পুরুষদের দোষ হয়, কিন্তু না, ডিভোর্স হলেও মেয়েদের যে দোষ থাকে সেটা আমি তোমাকে দেখে শিখলাম। এবং ডিভোর্সি মেয়েকে মায়া করে বিয়ে করা উচিত না। তার আগে অবশ্যই ভালোভাবে খোঁজ খবর নিয়ে দেখতে হবে ডিভোর্স হওয়ার পিছনে দোষটা কার। একে নিয়ে যান। এই কান্নাকাটি একদম বন্ধ। যত কান্না করার থানায় গিয়ে করবেন। নিয়ে যান একে। চলো।